আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। Today's topic is updated management of carcinoma of rectum. I am Dr. Nazmul Haq Masoom, Associate Professor, Surgery Department, Dhaka Medical College. সবার বোঝার সুবিধার্থে আমি বাংলা এবং ইংলিশ দুইটা টার্মই ইউজ করব। এই করোনার মধ্যে পড়াশোনা করা সত্যি ডিফিকাল্ট। তারপর আমাদের জীবন যতদিন থাকবে, জীবিকাও ততদিন থাকবে, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং নিজকেও আমরা সুরক্ষা করব, গ্লাভস পরিধান করব, মাস্ক পরিধান করব এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি টপিকে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। শুরুতেই একটা পরিসংখ্যান দিব। Colorectal cancer is among the most commonly diagnosed malignancy worldwide, and the incidence is increasing. In USA, it is the third most common cause of cancer death. It is the second most common cause of cancer mortality in Europe. আমাদের দেশে যেহেতু একজ্যাক্ট কোনো ডাটা নেই, সেজন্য আমি পাশ্চাত্য দেশের ডাটাটা উপস্থাপন করলাম। যত ক্যান্সার আছে তার মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারে ইউএসএ তে মৃত্যুর হার হচ্ছে থার্ড মোস্ট কমন কজ, আর ইউরোপে হচ্ছে সেকেন্ড মোস্ট। 2019 সালের ডাটা যদি আমরা দেখি, তাহলে টোটাল তাদের কোলন এবং ক্যান্সার, রেকটাম ক্যান্সারের পেশেন্ট ছিল 1,47,950টি। তার মধ্যে গত বছরই নিউ কেস হিসেবে ডায়াগনোসিস হয়েছে 1,04,610টি। তার মধ্যে পুরুষ হচ্ছে 52,340 এবং ফিমেল হচ্ছে 52,270। পুরুষ এবং মহিলার রেশিওটা প্রায় সমান সমান। আমরা যদি ধরি আমাদের দেশে যে করোনা আক্রান্ত হচ্ছে, তার চেয়ে ক্যান্সারের সংখ্যা এত কম নয়। 4 মাসে আমাদের প্রায় লক্ষাধিক, 1.5 লক্ষের মতো করোনা পেশেন্ট ডায়াগনোসড হয়েছে। অনেক পেশেন্ট হয়তো আছে আমরা ডায়াগনোসিস করতে পারি নাই পর্যাপ্ত পরিমাণে টেস্টের জন্য। তারপর নিউ কেস অফ রেকটাল ক্যান্সার, এর মধ্যে ছিল 43,340টা। এর পুরুষ 25,960 এবং মহিলা ছিল 17,340। এবং এই নিউ কেস যতগুলি ডায়াগনোসিস হয়েছে তার মধ্যে প্রায় 53,200 পেশেন্ট মারা গেছে। তার মধ্যে পুরুষ হচ্ছে 28,630 এবং মহিলা হচ্ছে 24,570। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার একটা কমন ডিজিজ, এতে মৃত্যুর হার বেশি এবং ক্যান্সার যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে এ থেকে সার্ভাইভাল রেট বা বেঁচে থাকার সম্ভাবনাও বেশি। যদি আর্লি ডায়াগনোসিস করি, সেই ক্ষেত্রে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট ইন কেস অফ কোলন ক্যান্সার নিয়ার অ্যাবাউট 90%। এবং এই ক্যান্সার যদি লোকালি অ্যাডভান্সড হয়, তার মানে হচ্ছে ক্যান্সার সাধারণত এপিথেলিয়াল সারফেস থেকে আসে। সেটা যদি সারাউন্ডিং স্ট্রাকচার, লিম্ফ নোড, সেরোসা, মাসেল এবং ফ্যাট ইনভলভমেন্ট করে, অর্থাৎ লোকালি অ্যাডভান্স থাকে, সেই ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা হচ্ছে 5 বছর 71%। কিন্তু ডিস্টেন্ট মেটাস্টেসিস যদি হয়ে যায়, তাহলে সেটার সম্ভাবনা কমে আসে মাত্র 14%। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রেও আর্লি যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট 89%, লোকালি অ্যাডভান্সড হলে 71%, ডিস্টেন্ট মেটাস্টেসিস যদি হয় সেটা হবে 15%। কাজে আজকে আমাদের যে পাঠ্যসূচি, সেটার মূল মেসেজ হচ্ছে আমরা যেন কোনো ক্যান্সার পেশেন্টকে মিস না করি এবং সেটা যেন আর্লি ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের পেশেন্টরা অনেক দিন বেঁচে থাকবে এবং মৃত্যু হারও কমবে। এই কোলোরেক্টাল ক্যান্সার পুরুষ এবং মহিলার মধ্যে আমাদের লাইফ টাইম রিস্ক হচ্ছে
প্রতি 23 জনের মধ্যে একজনের হতে পারে, দ্যাট মিনস 4.4%, এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রেও 4.1%, অর্থাৎ প্রতি একজন 25 জনের মধ্যে জীবনের কোনো না কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিসংখ্যানটা নেহায়ত কম নয়। এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সমভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই কোলোরেক্টাল ক্যান্সারে এই যে 53,000 মানুষ গত বছরই আমেরিকাতে মারা গেল, তার কারণটা কি? কারণ যদি আমরা বলি সেটা হবে লেট প্রেজেন্টেশন। কেননা আমাদের দেশেও যদি কোলন বা রেকটাল ক্যান্সারের কোনো পেশেন্ট প্রাথমিক অবস্থায় হয়তো সে চিন্তা করে, যদি দেখা যায় তার আম যাচ্ছে অথবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, সে মনে করে থাকে সেটা পুরাতন আমাশয়। অনেকে হয়তো মলত্যাগের সময় রক্ত গেলে মনে করে থাকে পাইলস, এবং তার জন্য বিভিন্ন জায়গা থেকে সে ঔষধ খায়। কেউ হয়তো কবিরাজের কাছে যাচ্ছে, কখনো কখনো হয়তো কোনো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। চিকিৎসক হয়তো তার মলদারটা পরীক্ষা না করিয়ে বিভিন্ন রকম ঔষধ দিয়ে থাকে। এতে করে যখন প্রেজেন্টেশন হয়, পেশেন্টটা হসপিটালে ভর্তি হয়, তখন দেখা যায় সেই কেসটা আর আর্লি থাকে না, এটা লোকালি অ্যাডভান্সড অথবা অ্যাডভান্সড হয়ে যায়। আমি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে কর্মরত। এখানে আমরা যেই পেশেন্টগুলি পাই, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই কেসগুলি হচ্ছে লোকালি অ্যাডভান্সড অথবা অ্যাডভান্সড। অথচ এই পেশেন্টগুলি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারতাম, তার চিকিৎসাটা অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ কিউরেবল অথবা সার্ভাইভাল রেট অনেক বেশি, তার আউটকামও বেশি। এখন ক্যান্সারটা কেন হচ্ছে আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। তারপরেও আমি বলি, কারো যদি স্মোকিং বেশি করে, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। অ্যালকোহল যদি বেশি খায়, সেটা একটা ফ্যাক্টর। তারপর ডায়েটারি হ্যাবিট, রেড মিট, যেমন আমরা গরুর মাংস, খাসির মাংস, কেউ ভেড়ার মাংস, শূকরের মাংস, লিভার, এগুলি যদি বেশি খায়, তার ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং কেউ যদি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার না খায়, তার মানে সবুজ শাকসবজি এবং ফলমূল গ্রহণ যদি কম করে, কেউ যদি ওবিস হয়, অত্যধিক মোটা হয়, তার ক্ষেত্রেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটা ছাড়াও ইতিপূর্বে আমি যেটা বললাম, ডায়াগনস্টিক ডাইলেমা, মলদ্বারে কোনো সমস্যা নিয়ে আসলে বা রক্ত গেলে আমাদের রোগীরা মনে করে থাকেন, আমরা যদি জিজ্ঞেস করি আপনার কি সমস্যা হয়েছে, তখন রোগী বলে থাকে আমার পাইলস হয়েছে, আমাকে ওষুধ দেন। আমাদের অনেক চিকিৎসক ভাই বোনেরাও মলদ্বারে কোনো পরীক্ষা না করে, দ্যাট মিনস ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোক্টোস্কোপি অথবা কোলোনোস্কোপি ক্ষেত্র বিশেষে না করে ওষুধ দিয়ে থাকেন। অনেকেই মনে করে থাকেন পাইলস, এটা যেহেতু প্রাইভেট পার্ট, রোগীরাও সাধারণত চিকিৎসকের কাছে যেতে চান না, লজ্জা পান। যখন দেখা যায় উনি আর পারছেন না, প্রচন্ড সমস্যা হচ্ছে, তখনই কেবলমাত্র চিকিৎসকের কাছে যান। কিন্তু চিকিৎসকের কাছে যখন যান, রোগটা যখন নির্ণয় হয়, তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেটা অ্যাডভান্স বা লোকালি অ্যাডভান্সড হচ্ছে। এবং পাবলিকের মধ্যে বা জনসাধারণের মধ্যে জনসচেতনতারও অনেক অভাব রয়েছে। আমরা মনে করে থাকি ক্যান্সার হয়তো বৃদ্ধ বয়সের রোগ, কিন্তু বাস্তব অর্থে আমরা হসপিটালে কাজ করি, আমাদের দেশে 10 বছর বয়সেও আমরা ক্যান্সার পাই। অধিকাংশ ক্যান্সারই ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে দেখা যায় 30 থেকে 50-এর, অথচ উন্নত 50 ঊর্ধ্ব মানুষেরই ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি। কথা থাকতে পারে আমাদের দেশে তাহলে কেন অল্প সময়ে বা অল্প বয়সে ক্যান্সারগুলি দেখা দিচ্ছে? কারণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে
যেটাকে বলা হয় ফুড অ্যাডাল্টারেশন, বা বিভিন্ন রকম প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে, এবং আমরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অথবা পোড়া তেল অথবা পরিবেশগত কোনো কারণও থাকতে পারে, সেটা নিয়ে রিসার্চ হচ্ছে। একজাক্ট কি কারণে আসলে সাবকন্টিনেন্টে ক্যান্সারটা বেশি আর্লিয়েজে সেটা বলা মুশকিল। অনেক ক্ষেত্রে দেখা যায় বংশগত কারণ হতে পারে, জেনেটিক মিউটেশন হতে পারে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার কোথায় বেশি হয়? সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার রেকটামে বেশি হয়, যেটা হচ্ছে 38%, সিগময়েড কোলনে হতে পারে 21%, ডিসেন্ডিং কোলনে 4%, স্প্লিনিক ফ্লেক্সারে 3%, ট্রান্সভার্স কোলন 5.5%, হেপাটিক ফ্লেক্সারে 2%, অ্যাসেন্ডিং কোলন 5%, সিকাম 12%, অ্যাপেন্ডিক্স 0.5%, এবং অ্যানাসে হতে পারে 2%। মোট কথা, কোলনের অধিকাংশই ক্যান্সার হচ্ছে রেকটাম এবং সিগময়েড কোলনে এবং সিকামে। কাজেই কোনো পেশেন্ট যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় বা কোষ্ঠকাঠিন্যের কথা বলে, অথবা তার মলত্যাগের অভ্যাস সে পরিবর্তন হয়েছে, কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো ডায়রিয়া হচ্ছে, এই রকম যদি কোনো উপসর্গ নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা যদি তার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, সিগমোইডোস্কোপি, প্রোক্টোস্কোপি করে থাকি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি। কখনো কখনো আমাদের যদি ক্যান্সার সাসপেক্ট করি, তাহলে ওই রোগীগুলিকেও কোলোনোস্কোপিও করতে হয়। কেননা যদিও আমরা সিগমোইডোস্কোপি করে সিগময়েড কোলন বা রেকটামে ক্যান্সার পেয়ে যাই, তারপরেও 5% ক্ষেত্রে দেখা যায় কোলনের অন্যান্য অংশেও ক্যান্সার থাকতে পারে, যেমন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনে হতে পারে, যেটাকে বলা হয় সিনক্রোনাস লিশন। কাজে তার ক্যান্সারটা অন্য কোথাও আছে কিনা সেটাকে নির্ণয় করতে হলেও আমাদের 3টা পরীক্ষা করতেই হবে: ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোক্টোস্কোপি এবং কোলোনোস্কোপি। এই ক্যান্সারটা আসলে কেন হচ্ছে? ইতিপূর্বে আমি বলেছি, রেড মিট, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ লাল মাংস এবং অতিরিক্ত চর্বি কোলন ক্যান্সারের কারণ, অ্যালকোহল এবং স্মোকিং, ধূমপান, তারপর কতগুলি ডিজিজ রয়েছে, যেমন ফ্যামিলিয়াল এডিনোমাটাস পলিপ, সেটার জন্য হতে পারে, বিলাস এডিনোমার জন্য হতে পারে, আলসারেটিভ কোলাইটিসের জন্য হতে পারে, ক্রনস ডিজিজের জন্য হতে পারে, যেমন HNPCC, যেটাকে বলা হয় লিঞ্চ সিনড্রোম, হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, অথবা কারো যদি ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকে, অর্থাৎ তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যদি ক্যান্সারে আক্রান্ত হয়, বাবা মা, সেই ক্ষেত্রে তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। কতগুলি ফ্যাক্টর ক্যান্সারের জন্য দায়ী, কিন্তু আমরা ইচ্ছা করলেই ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি। যেমন কেউ যদি অত্যধিক ওজনের অধিকারী হই অথবা ওবিস হই, আমরা যদি নিয়মিত ব্যায়াম করি অথবা আমাদের ওজনটা ঠিক রাখি, তাহলে কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সারের প্রবণতা কমবে। আমরা যারা সারাদিন বসে বসে কাজ করি, কম্পিউটার নিয়ে কাজ করি, শারীরিক পরিশ্রম না করি, তাদের ক্ষেত্রেও কোলন বা রেকটামে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমরা নিয়মিত ব্যায়াম করে অথবা হাঁটাহাঁটি করে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে কোলন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। স্মোকিংটা যদি ছেড়ে দেই, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমাদের দেশে অ্যালকোহল এমনি কম খায় মানুষ, যদি অ্যালকোহলটা ছেড়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রেও ক্যান্সার প্রবণতা কমবে। কিন্তু আমরা কিছু খাবার, সার্টেন টাইপস অফ ফুড আমরা খুব বেশি পছন্দ করি, যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার,
যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলি আমাদেরকে পরিহার করতে হবে। এটা ছাড়াও আমরা অত্যধিক তাপমাত্রায় কিছু কিছু খাবার রান্না করে থাকি, যেমন গ্রিল করে বিভিন্ন রকম কাবাব বা ফ্রাই করে থাকি। এগুলি খেলেও দেখা যায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই খাবারগুলিকে যদি আমরা অ্যাভয়েড করি, পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি, আঁশযুক্ত শাকসবজি খাই, স্মোকিং পরিহার করি, অ্যালকোহল পরিহার করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারি। কিন্তু কতগুলির ক্ষেত্রে আবার কতগুলি ফ্যাক্টর রয়েছে যেগুলি আসলে আমাদের কন্ট্রোল নেই। যেমন বয়স যদি বাড়ে তাহলে ক্যান্সারের ঝুঁকি থাকে, এবং কারো যদি পার্সোনাল হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার অথবা পলিপ থাকে, অর্থাৎ ছোট বয়সে কোনো পলিপ ছিল, সেটা অপারেশন হয়ে গেছে, আবার 20 বছর পর তার পলিপ হতে পারে, বা একটা কোলোরেক্টাল একবার ক্যান্সারের অপারেশন হয়েছে, 5 বছর বা 10 বছর পর আবার সেখানে ক্যান্সার হতে পারে। কারো যদি ইনফ্লেমেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজ থাকে, সেই ক্ষেত্রেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বাবা, মা, মামা, তাদের ক্ষেত্রে যদি ক্যান্সার থাকে বা ভাই বা পলিপ থাকে, সেই ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর ইনহেরিটেড সিনড্রোম যদি কোনো কিছু থাকে। আবার ক্যান্সার হচ্ছে আফ্রিকান আমেরিকানদের মধ্যে দেখা যায় বেশি, যে সমস্ত জিউসরা ইস্টার্ন ইউরোপিয়ান ডিসেন্ডে থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টদেরও ক্যান্সারের ঝুঁকিটা একটু বেশি। এটা একটা ছবি দেখাচ্ছি, দেখা যাচ্ছে ক্যান্সার অ্যানাল ক্যানালের ঠিক পাশে ক্যান্সার দেখা যাচ্ছে, এবং তা থেকে আবার উপরের দিকেও আমাদের ক্যান্সার দেখা যাচ্ছে। মানে যে কোনো ক্যান্সার সিনক্রোনাস হতে পারে। আমরা হয়তো অনেক সময় মনে করতে পারি অ্যানাল ক্যানালে ক্যান্সার পেয়েছি, আমার হয়তো কোলোনোস্কোপি করার দরকার নেই, অথবা সিগময়েডোস্কোপি করার দরকার নেই, কিন্তু দেখা গেল সিকামে, অ্যাসেন্ডিং কোলনে অথবা সিগময়েড কোলনে আরেকটা লিশন। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ডায়াগনোসিসটা মিস হবে। কাজে প্রপারলি ইভালুয়েশন করতে গেলে আমাদেরকে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। এটা ছাড়া অনেক সময় আমরা ডিআরই করে হয়তো একটা পলিপ পেলাম, কোলনে বিভিন্ন পার্ট যেটা রয়েছে, রেকটাম, সিগময়েড কোলন, অ্যাসেন্ডিং কোলন, সেখানেও পলিপ থাকতে পারে। এখানে দেখা যায় শত শত পলিপ সম্পূর্ণ কোলনের মধ্যে রয়েছে, যেটাকে বলা হয় ফ্যামিলিয়াল এডিনোমাস্টাস পলিপ, সাধারণত ফ্যাপ। 100 পলিপের উপরে যদি থাকে কারো, সেটাকে ফ্যাপ। এটা হচ্ছে একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। কখনো যদি পলিপ থাকে, তার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ কোলনটি কেটে ফেলে দিতে হয় ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য। এবং সেটা কখন কাটবো, এবং সেই ব্যাপারেও বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। আর সেটা হয়তো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য লাগবে, সেটা হয়তো অন্য কোনো সময় আমরা আলোচনা করব। এবং ক্যান্সারের প্রেজেন্টেশনটা কি রকম হচ্ছে? পেশেন্ট উইথ কোলোরেক্টাল ক্যান্সার মে প্রেজেন্ট 3 ওয়েস। কিভাবে প্রেজেন্ট করতে পারে? সাধারণত উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে। উপসর্গ কি? সাধারণত ডান কোলনে যদি থাকে তাহলে একরকম উপসর্গ, রেকটামে থাকলে একরকম উপসর্গ। রেকটাল ক্যান্সার যদি হয়, প্রাথমিক অবস্থায় মলত্যাগের পর রক্ত যেতে পারে, তার পায়খানা করার পর পূর্ণতা না আসতে পারে, বারে বারে সে পায়খানা বা টয়লেটে যেতে পারে, কখনো দেখা যায় কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো তার তরল পায়খানা হচ্ছে, যেটাকে বলা হয় অল্টারেশন অফ বাউল হ্যাবিট। অর্থাৎ এই সমস্ত উপসর্গ নিয়ে সে আসতে পারে। কখনো কখনো দেখা যায় কোনো তার সিমটমই নাই, হঠাৎ করে সে রুটিন স্ক্রিনিং পারপাস, বয়স 50-এর বেশি, অথবা ফ্যামিলিতে কারো ক্যান্সার আছে, সে হয়তো কোলোনোস্কোপি করতে গেল, তখন তার ডায়াগনোসিস হচ্ছে তার ক্যান্সার, সেটাও হতে পারে। আবার আমাদের মেডিকেল কলেজগুলিতে বা আমাদের বাংলাদেশে দেখা যায় ইমার্জেন্সি এডমিশন, হয়তো পাররেক্টাল ব্লিডিং নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অথবা পেট ফুলে যেয়ে সেই রকম ভাবেও প্রেজেন্ট করতে পারে।
কাজেই ক্যান্সার যদি আমরা প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস করতে ব্যর্থ হই, এটা যদি অ্যাডভান্স হয়ে যায়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। কাজেই প্রত্যেকটা পেশেন্ট রেকটামে যদি কোনো প্রবলেম নিয়ে আসে, আমাদেরকে প্রপারলি তার হিস্ট্রি নিতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করতে হবে। তখন আমরা আর্লি ডায়াগনোসিস যদি করতে পারি, তার সঠিক চিকিৎসা দিতে পারব। সিমটমগুলি কি? একটু আগেই বলতেছিলাম, যেমন অল্টারেশন অফ বাউল হ্যাবিট হতে পারে, কনস্টিপেশন, ডায়রিয়া, ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ বাউল, পাররেক্টাল ব্লিডিং। ক্যান্সারের ব্লিডিংটা সাধারণত দেখা যায় মিউকাস মিক্সড ব্লাড যেতে পারে, অ্যানাল ক্যানালের কাছাকাছি বা লোয়ার রেকটামে হলে ফ্রেশ ব্লাডও যেতে পারে, অল্টার্ড কালার ব্লাড যেতে পারে। টিনেসমাস হচ্ছে, যেহেতু রেকটামে একটা গ্রোথ যদি থাকে, তাহলে দেখা যায় তার কাছে মনে হচ্ছে সব সময় তার পায়খানার একটা ব্যাগ লেগে থাকে, পেটে ব্যথা করে তলপেটে, সে দৌড়ে বাথরুমে যায়, যখন বাথরুমে যে মল ত্যাগ করার চেষ্টা করে, তখন দেখা যায় আর মল বের হচ্ছে না। আসলে তার একটা ফলস সেন্সেশন সৃষ্টি হয়। আমরা জানি রেকটামে যখন স্টুল আসে, তখন আমাদের ডেফিকেটরি রিফ্লেক্স হয়। এখানে স্টুল যখন আসবে না, যেহেতু এখানে একটা গ্রোথ থাকে, সবসময় যখন অ্যাডভান্স হয়ে যায়, সে এইরকম একটা ফিলিং পায়। দেখা যায় পেশেন্টরা 8 বার 10 বার বাথরুমে যাচ্ছে, আমাদের কাছে এসে বলে আমার পায়খানাটা ক্লিয়ার হয় না, বারে বারে যেতে হয়। এরকম প্রবলেম নিয়ে আসতে পারে। কেউ হয়তো বলে আমার কোষ্ঠকাঠিন্য হয়, আবার মাঝে মধ্যে দেখা যায় ডায়রিয়া হচ্ছে। যেমন আর্লি মর্নিং ডায়রিয়া দেখা যাচ্ছে, যেহেতু রেকটামের যদি কোনো গ্রোথ থাকে, সেখান থেকে মিউকাস সিক্রেশন হচ্ছে, যেহেতু তার একটা টিউমার রয়েছে, রেকটামের প্যাসেজটা বা জায়গাটা একটু ন্যারো চিকন হয়ে গিয়েছে, স্টুল আসতে পারে না, ওখানে জমা থাকে। আবার মিউকাস দিয়ে যখন সেই স্টুলগুলো নরম হয়, তখন আবার ডায়রিয়া হয়। বা রক্তশূন্যতা নিয়েও প্রেজেন্ট করতে পারে। কখনো কখনো অবস্ট্রাকশন যদি হয়, তখন অ্যাবডোমিনাল পেন, তার ডিস্টেনশন, পেট ফুলে যাওয়া, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, ভমিটিং, এই সমস্ত প্রবলেমগুলি নিয়ে প্রেজেন্ট করে। কখনো কখনো তার এটিপিক্যাল প্রেজেন্টেশনও হয়। দেখা গেল প্রাথমিক অবস্থায় তার যে ক্যান্সার আছে সেটা সে বুঝতেই পারলো না, যখন এই ক্যান্সারটা তার ব্লাডারের সাথে বা স্মল বাউলের সাথে ফিস্টুলা তৈরি করলো, তখন সে হসপিটালে চলে আসলো। অনেক সময় দেখা যায় তার দীর্ঘদিন যাবৎ জ্বর হচ্ছে, অনেক চিকিৎসক দেখছেন কিন্তু কারণ আইডেন্টিফাই করতে পারছেন না। এরকম প্রেজেন্টেশনও নিয়ে আসতে পারে। কখনো কখনো সেপসিস নিয়ে প্রেজেন্ট করে, রেকটামে যদি ক্যান্সার হয়। এবং অনেক সময় দেখা যায় একটা লিম্ফ নোড বা অন্য কিছু নিয়ে প্রেজেন্ট করলো, কিন্তু প্রাইমারি কখনো জানা যাচ্ছে না, সেই রকম এটিপিক্যাল প্রেজেন্টেশন। এখন আসি, রেকটামে যদি ক্যান্সার হয়, সেটা কিভাবে ছড়ায়। একটা হতে পারে রেকটামে ক্যান্সার হলে এটা হচ্ছে এপিথেলিয়াল সারফেস থেকে, অর্থাৎ মিউকোসা থেকে, তারপর যাচ্ছে সাব মিউকোসা, মাসেল, সেরোসা ব্যাথ করে মেজোরেক্টাল টিস্যুতে যেতে পারে, লিম্ফ নোডে যেতে পারে। আবার ব্লাডের মাধ্যমে সেটা লিভারে যেতে পারে, লাংসে যেতে পারে, বোনসে যেতে পারে, ব্রেনে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। বা ট্রান্সসিলোমিক ভাবেও যেতে পারে, ডাইরেক্ট স্প্রেড হতে পারে, বিভিন্ন ভাবে হয়, লঙ্গিচুডিনালি হতে পারে, রেডিয়াল হতে পারে, ট্রান্সভার্স হতে পারে। যদি অ্যাডভান্স হয়ে যায়, সেই ক্ষেত্রে সিমটমের আবার একটু চেঞ্জ হয়। যেমন তার লিভারে যদি মেটাস্টেসিস হয়, তাহলে রাইট আপার কোয়াড্রেন্টে পেন হতে পারে, তার জন্ডিস নিয়ে আসতে পারে। অথবা আমরা প্রাইমারি টিউমারটা কোথায় জানি না, সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে যদি চলে যায়, সেখানে লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, আম্বেলিকাসের চারপাশে নডুল নিয়ে আসতে পারে, ওয়েট লস এবং কিছু খেতে পারে না, এরকম সমস্যা নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন এই রোগীগুলি যদি আসে,
এই সমস্ত সমস্যা নিয়ে আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, অ্যাবডোমেন এক্সামিনেশন করি, অধিকাংশ ক্ষেত্রে তেমন কিছু পাওয়া যাবে না। মোট কথা, রেকটামে যদি কোনো প্রবলেম নিয়ে আসে, আমাদের অ্যানাল ক্যানাল রেকটামটা খুব ভালোভাবে এক্সামিনেশন করতে হবে। যদি না করি তাহলে তার রোগ নির্ণয়ে আমাদের ভুল হবে এবং পেশেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাজেই আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন না করে কোনো পেশেন্টকে যেন চিকিৎসা না করি। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে যদি লিভারে মেটাস্টেসিস হয়, তার হেপাটোমেগালি থাকতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আসলে কি পাওয়া যাবে যদি ক্যান্সার হয়? এক কথায় যদি বলি, এটা ব্লাড স্টেন্ট অর মিউকোপুরুলেন্ট ম্যাটেরিয়াল থাকতে পারে যখন আঙ্গুলটা আমরা উইথড্র করব, এবং রেকটামের লোয়ার রেকটামে যদি হয় তাহলে নোডিউল পেতে পারি, যেটা অনেক সময় হার্ট হবে, আলসারেটিভ লিশন থাকবে, এটা ইভার্টেড এজ থাকতে পারে। তাছাড়া ক্যান্সার বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে একটা কলিফ্লাওয়ার, আবার টিউবুলার ভ্যারাইটি রয়েছে, এনুলার ভ্যারাইটি রয়েছে। এখন ভ্যারাইটি অনুসারে সেই রকম ফিলিংস গুলি আমাদের আসবে। আমি বারে বারে একটা জিনিসের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি, রেকটামে প্রবলেম হলে বা পেশেন্ট পায়খানার সাথে রক্ত যায়, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এইরকম প্রবলেম নিয়ে আসলে আমরা সব সময় যেন একটা এক্সামিনেশন করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। গতদিনের ক্লাসেও বললাম, সেটা আমরা বিভিন্ন পজিশনে করতে পারি। যারা এমবিবিএস এর স্টুডেন্ট রয়েছে তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়, কি কি পজিশনে করি? সাধারণত লেফট ল্যাটারাল পজিশনে করি, লিথোটমি পজিশনে করতে পারি অপারেশনের সময়, নি এলবো পজিশনে করি, ডরসাল পজিশনেও করা যায়। এখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন কিভাবে করব, এই ব্যাপারে একটু কথা না বললেই নয়। প্রথম অবস্থায় এই এক্সামিনেশনটা করতে গেলে আমাদের পেশেন্টের কনসেন্ট নিতে হবে, অনুমতি নিতে হবে, প্রাইভেসি মেনটেন করতে হবে, গ্লাভস পরিধান করতে হবে, এবং পেশেন্ট যেন ব্যথা না পায় সেজন্য লুব্রিকেন্ট ইউজ করতে হবে। কোন ডক্টর যদি মেল হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট যদি ফিমেল হয়, অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। ডক্টর যদি ফিমেল হয়, পেশেন্ট যদি মেল হয়, সেই ক্ষেত্রে একজন মেল অ্যাটেন্ডেন্ট অথবা ফিমেল অ্যাটেন্ডেন্ট অবশ্যই রাখতে হবে। পেশেন্টের প্রতি যথাযথ সম্মান রেখে তাকে টেবিলে শোয়াতে হবে এবং তার কোমরটা ঠিক টেবিলের পাশে নিয়ে আসতে হবে এবং তাকে একটি চাদর দিয়ে ঢেকে দিতে হবে। তার হিপ জয়েন্টটা ফ্লেকশন হবে 90 ডিগ্রিতে, নি জয়েন্টটা হবে 70 থেকে 110 ডিগ্রিতে, যেন পেশেন্টের পাটা, আমরা যেহেতু পেশেন্টের লেভেলে এক্সামিনেশন করব, ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকম পজিশনে থাকবে। প্রথমে কি করব? প্রথমে আমাদের ইন্সপেকশন করতে হবে। হাতটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে, রোগীর অনুমতি নিয়ে আমরা একটা ডিসপোজেবল গ্লাভস পরব। তারপর আমরা বাটকগুলি খুব আলতোভাবে আমরা সেপারেট করব, করে মেটাল ক্ল্যাপটে বা অ্যানাল বার্চে কোনো ক্ষতোয়া রয়েছে কিনা, ফিসার রয়েছে কিনা, হ্যামোরয়েড রয়েছে কিনা, ওয়াট রয়েছে কিনা, এগুলি আমরা দেখব। এবং এটার পজিশনটা আমরা কিভাবে নির্ণয় করব? পেশেন্ট লেফট ল্যাটারাল পজিশনে এই ঘড়ির কাঁটার মতোই ঠিক আমরা এইভাবে বুঝতে পারি। যদি এন্টিরিয়রলি থাকে তাহলে 12 o'clock, পোস্টেরিয়রলি 6 o'clock, পেশেন্টের লেফট সাইডে 3 o'clock, রাইট সাইড যদি হয় সেই ক্ষেত্রে 9 o'clock। ভালোভাবে লুব্রিকেট নিয়ে ইন্ডেক্স ফিঙ্গার আমরা পেশেন্টকে ঢুকাবো।
এই সময় পেশেন্টকে লম্বা করে শ্বাস নিতে বলবো এবং পেশেন্ট যেন ব্যথা না পায়। যদি ব্যথা পায় তাহলে পেশেন্টকে বলতে বলবো। তখন আমাদের খুব জেন্টলি এক্সামিনেশন করতে হবে। প্রথমে আমরা পোস্টেরিয়র এক্সামিনেশন করব। ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা রেকটাম, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, এন্টেরিয়র ওয়াল, মেল পেশেন্টের ক্ষেত্রে প্রোস্টেট, ফিমেলদের ক্ষেত্রে আমরা ইউটেরাস, ভ্যাজাইনা কিংবা পেলভিসে যদি কোনো কালেকশন থাকে সেটাও বুঝতে পারি। তারপর যখন আমাদের এক্সামিনেশনটা শেষ হয়ে যাবে তখন আমরা ফিঙ্গারটা উইথড্র করব। উইথড্র করে সেখানে কোনো স্টেনিং আছে কিনা বা কোনো কিছু লেগে আছে কিনা, ব্লাড হতে পারে, মিউকাস হতে পারে বা ব্ল্যাক স্টুল হতে পারে, সেই জিনিসগুলি আমরা খুব ভালোভাবে এক্সামিনেশন করব। কখন রেকটাল এক্সামিনেশন করব? যে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এসে বলে আমার রেকটাল ব্লিডিং হচ্ছে, ইচিং হচ্ছে, পেন হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, মিউকাস যাচ্ছে, অথবা পেটের মধ্যে কোনো সে চাকার কথা বলে, অথবা কোনো নিউরোলজিক্যাল সিমটম, অর্থাৎ মলদ্বারে প্রচন্ড ব্যথা বা সে তার হাঁটতে কষ্ট হয়, এইরকম কথা বললেই আমরা প্রত্যেকটা পেশেন্টকে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এই কথাটা আমি বারে বারে বলছি, কারণ প্রতিনিয়তই আমি যেহেতু কোলোরেক্টাল প্র্যাকটিস করি, প্রচুর পেশেন্ট আছে যেটা ডাক্তারদের শরণাপন্ন হয়েও তার ডায়াগনোসিসটা অনেক ডিলে হয়। যেহেতু রুগীদের প্রাইভেট পার্ট ইতিপূর্বে বললাম, উনি দেখাতে চায় না, রুগী এসেই বলবে স্যার আমার পাইলস হয়েছে বা ম্যাডাম আমাকে ওষুধ দিয়ে দেন। অনেক সময় আমাদের চিকিৎসকদের চেম্বারেও দেখা যায় পর্যাপ্ত পরিমাণে গ্লাভস, লুব্রিকেট অথবা লাইট সোর্স অথবা অ্যাটেন্ডেন্ট থাকে না, অথবা পেশেন্টের চাপ বেশি, আমরা অনেক ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য ওই পরীক্ষাটা করি না, না করি ওষুধ দিয়ে দেই। তখন দেখা যায় পেশেন্টটা কিছু হয়তো উপকৃত হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ক্যান্সার থাকে দেখা যায় আবার ভিজিটে আসলে উপকৃত হচ্ছে না, তখন দেখা যায় কেসটা অ্যাডভান্স হয়ে যায়। আমি আমার ছাত্রছাত্রী ভাই বোন সবাইকে বলি, আমরা একটা পেশেন্টের উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করার রাইট তো কারণই। আমরা যেন এই ব্যাপারে সচেতন হই। আমরা যেভাবে শিখছি সেই প্রোটোকলে প্রথমে হিস্ট্রি নিতে হবে, তারপর জেনারেল এক্সামিনেশন, তারপর লোকাল এক্সামিনেশন, তারপর ডায়াগনোসিস। কিন্তু বাস্তবে আমরা দেখি রোগীর কথা শুনে আমরা ডায়াগনোসিস করে ওষুধ দিয়ে দেই, সেটা যেন আমরা না করি। যেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না সেই ক্ষেত্রে আমরা যেন যারা এক্সপার্ট রয়েছেন তাদের সহযোগিতা নেই, ক্ষেত্র বিশেষে যে ইনভেস্টিগেশনগুলি করতে হবে সেগুলি করে ডায়াগনোসিস নিশ্চিত করে তারপর যেন চিকিৎসা দিই। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ইম্পর্টেন্ট, যার মাধ্যমে আমি ইতিপূর্বে বললাম প্রোস্টেট, রেকটাম, ব্লাডার এগুলো এক্সামিনেশন করা যাবে। এখন এই যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব, এটা করে আমরা কি পেতে পারি? আমি প্রথমেই বললাম রেকটামে দেখেন বিভিন্ন রকম অসুখ হতে পারে, রেকটাল প্রোলাপস হতে পারে, অ্যানাল ইনকন্টিনেন্স হতে পারে, স্টেনোসিস হতে পারে, হেমোরয়েড, পলিপ, তারপর বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, এটা অথবা প্রোস্টেট ক্যান্সার, এই অ্যাবনরমালিটিগুলি আমরা পেতে পারি। আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। যেহেতু প্রাইভেট পার্ট রুগীরা দেখাতে চায় না, আমরা ওয়ার্ডে হয়তো অন্য অন্য পেশেন্টকে খুব ভালোভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখাতে পারি, কিন্তু অ্যানাল ক্যানালের প্রবলেমগুলি হয়তো একজন দুইজন দেখে আর বাকিরা দেখে না, অনেক ক্ষেত্রে আননোন থেকে যায়। কাজে এই ছবিগুলি যদি আপনারা দেখেন বা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাইরে এইরকম বাড়তি মাংস নিয়ে আসে, যেটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড, অথবা পায়খানা রাস্তা ফেটে যায় বা অ্যানাল ফিশারের সমস্যা নিয়ে আসে, সেটা সম্পর্কে অন্য আরেকদিন ক্লাস করব, খুব ডিটেল যাব না। ফেটে যায় বা বাইরের দিকে এরকম মাংস থাকতে পারে। আবার দেখা যায় রেকটাল প্রোলাপস, ইমার্জেন্সি ক্ষেত্রে দেখা যায় পুরো পায়খানার রাস্তাটি বের হয়ে যায়, এরকম প্রোলাপস নিয়ে আসতে পারে। অথবা রুগীরা অনেক সময় বলে থাকে বাথরুম করার সময় আমার পুরো পায়খানা রাস্তাটা বেরিয়ে যায় কিন্তু কোনো রক্ত যায় না,
ব্যথা করে না, আবার মল ত্যাগের পর সেটা ভিতরে ঢুকে যায়। এরকম প্রবলেম নিয়ে আসে সাধারণত রেকটাল প্রোলাপসে। আবার হ্যামোরয়েডের প্রবলেম, দেখা গেল রোগী ভালো, কখনো কোনো সমস্যা নাই, হঠাৎ করে দেখা যায় পায়খানার রাস্তা ফুলে গেছে, ব্যথা হচ্ছে, এইরকম তার থ্রম্বোসড হ্যামোরয়েড নিয়ে আসতে পারে। তাছাড়া অনেক সময় রুগী বলে দেখা যায় অ্যানাল ক্যানালে ক্যান্সার, তাকে যখন আমি প্রশ্ন করলাম কি সমস্যা, সে বলে পাইলসের সমস্যা। এটা অনেকটা বোঝার উপায় নেই, এটা কি আসলে পাইলস না ক্যান্সার। কিন্তু আমি যখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করলাম, পালপেট করলাম, তখন দেখা যায় এখানে খুব হার্ড, শক্ত, বোঝা যাচ্ছে না। সাধারণত হেমোরয়েড থাকলে এরকম হয় না। তখন আমি নির্ণয় করলাম ক্যান্সার অ্যানাল ক্যানাল। যখন বায়োপসি নিলাম তখন স্কোয়ামাস সেল কার্সিনোমা চলে আসছিল। কাজেই শুধু দেখে বোঝা যাবে না। আজকাল দেখা যাচ্ছে অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। এখন আপনারাই বলেন, এখন ভিডিও কনফারেন্সের যদি ছবি দেখি, এটা তো ক্যান্সারও হতে পারে, আবার একটা মিউকোজাল প্রোলাপস হতে পারে, অথবা হ্যামোরয়েড হতে পারে। সেটা কি সম্ভব? হয়তো প্রাথমিক কিছু চিকিৎসা দেয়া যাবে, কিন্তু ফাইনাল ডায়াগনোসিসের জন্য অবশ্যই আমরা সেটা যেন ভুলে না যাই, রোগীর হিস্ট্রি নিব, জেনারেল এক্সামিনেশন করব, তারপর সিস্টেমিক এক্সামিনেশন বা লোকাল এক্সামিনেশন করে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেন পেশেন্টকে ডায়াগনোসিস করি। যেমন এই পেশেন্টও যখন আমার কাছে আসলো, যখন আমি জিজ্ঞেস করলাম প্রবলেম কি, সে বলল পাইলস। আসলে তার হচ্ছে দেখেন, মলদ্বারের চতুর্দিকে বিভিন্ন রকম ছিদ্রের মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে পুষ্পানি পড়ে, মানে তার ফিস্টুলা একটা কমপ্লেক্স ভ্যারাইটির ফিস্টুলা, যেমন মিউকোজাল প্রোলাপস। এই ক্ষেত্রে দেখা যায় তার ঠিক হ্যামোরয়েড না, কোনো রক্ত যায় না, রেকটাল মিউকোসাটা বেরিয়ে আসছে। এটা ছাড়াও আরো অনেক রকম প্রবলেম নিয়ে আসে, এই ছবিগুলিতে আপনারা দেখতে পাবেন। যেমন এই ছবিটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে অ্যানাল ওয়ার্ড নিয়ে আসতে পারে, অ্যানাল ক্যানালে ক্যান্সার হতে পারে, এটা যেমন রেকটাল প্রোলাপস, তারপর এটা এগুলি রেকটাল প্রোলাপস। এই ছবিতে দেখেন পায়খানা রাস্তায় তেমন কিছুই নেই, কিন্তু যখন অপারেশন করি পুজ আসতেছে, মানে পেরিয়ানাল অ্যাবসেস। আবার এখানে যে ক্যান্সার পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে প্রোলাপসের মতো। রুগী যখন জিজ্ঞেস করলাম কি সমস্যা, সে বলল পায়খানা রাস্তা দিয়ে মাংসের মতো বের হয়ে আবার ঢুকে যায়, কিন্তু সেটা হচ্ছে প্যাডাঙ্কুলেটেড পলি মেলিগনেন্সি। অনেক সময় রোগীরা কবিরাজি চিকিৎসা করে পায়খানার রাস্তায় যে এসিড বা কোরোসিভ মেরে এরকম পচিয়ে নিয়ে আসে। তারপর ঠিক অ্যানাল ক্যানালে না, অ্যানাল ক্যানাল থেকে উপরে একটা অংশে এরকম অ্যাবসেস নিয়ে আসতে পারে, যেটাকে আমরা বলা হয় পাইলোনিডাল সাইনাস। যাই হোক, প্রত্যেকটা পেশেন্টকে যেন আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি, দেখি, তাহলেই আমরা কেবলমাত্র সঠিক ডায়াগনোসিসটা করতে পারবো। তারপর প্রোক্টোস্কোপি, এরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে নিচের অংশটা দেখতে হবে। অনেক সময় বাইরে হয়তো কিছুই দেখা যাবে না, ইন্টারনাল হ্যামোরয়েড যখন থাকে, প্রোক্টোস্কোপি না করলে সেটা বোঝা খুব মুশকিল। তাহলে ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা করতে পারি? প্রোক্টোস্কোপি, কোলোনোস্কোপি, যেখানে ক্যান্সার থাকবে সেটা থেকে আমরা বায়োপসি নিব। কি রকম বায়োপসি নেই? সাধারণত পাঞ্চ বায়োপসি বলা হয়। পাঞ্চ বায়োপসি ফোরসেপস রয়েছে, যদি অ্যানাল ক্যানালের কাছে থাকে সেটাতে নিতে পারি। কোলোনোস্কোপির মাধ্যমে আমরা বায়োপসি নিতে পারি। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা টিউমার মার্কার করে থাকি। টিউমার মার্কারের মধ্যে সিএ, কার্সিনো অ্যামোরেনিক অ্যান্টিজেন, CA-19-9, এটা সাধারণত ডায়াগনোসিসে হেল্প করে না। অনেক সময় এগুলির মাত্রা যদি বেশি থাকে আমরা বুঝতে পারি ক্যান্সারটা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, অথবা আগে বেশি ছিল, কোনো অপারেশন করলাম তারপর কমে গেল, তার মানে ট্রিটমেন্টটা সঠিক হয়েছে। তারপর অপারেশনের করার পরে হয়তো 6 মাস 1 বছর পরে আবার এই টিউমার মার্কারটা বাড়ছে, এতে করে প্রমাণিত হবে তার আবার রিকারেন্স হচ্ছে। আগে যখন কোলোনোস্কোপি খুব বেশি ছিল না, তখন আমরা বেরিয়াম এনেমা করতাম, এনেমা করেও ক্যান্সার ডায়াগনোসিস করা যেত। এনেমার ভিতরে দেখা যেত অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স, বিভিন্ন রকম লিশন থাকতো, অথবা সিটি কোলোনোগ্রাফি করেও আমরা ডায়াগনোসিস করতে পারি। এখন কোলোনোস্কোপি, কোলোনোস্কোপিটা কিভাবে করি? এটা একটা মেশিন,
যারা সিনিয়র রয়েছেন তারা সবাই জানেন। তারপর যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে, ফোর্থ ইয়ার, তাদের জন্য এই ছবিটা দেখানো। মল দাঁত দিয়ে একটা যন্ত্র ঢুকে পুরা কোলনটা দেখি। যখন আমরা কোলনটা দেখব তখন এটাকে বলা হয় কোলোনোস্কোপি। এই মেশিন দিয়ে যখন আমরা স্টোমাক দেখব তখন বলা হয় গ্যাস্ট্রোস্কোপি। ইসোফেগাস দেখলে বলা হয় ইসোফেগোস্কোপি। স্মল গাট যদি দেখি তখন বলা হয় এন্টারোস্কোপি। কোলোনোস্কোপির ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট ঢুকে কোথাও পলিপ বা আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ বা ক্যান্সার কোনো কিছু আছে কিনা সেগুলি আমরা ডায়াগনোসিস করতে পারি। এই কোলোনোস্কোপি মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে। এটা দেখা যায় ফ্রন্টের দিকে লেন্স থাকে যার মাধ্যমে দেখা যায়। তারপর কোনো প্রসিডিউর করতে হলে ইনস্ট্রুমেন্ট ঢুকানোর জন্য পোর্ট থাকে, লাইট সোর্স থাকে, ভিতরে যদি পায়খানা থাকে পরিষ্কার করার প্রয়োজন হয়, ইরিগেশন দেওয়ার জন্য আলাদা সাইড চ্যানেল থাকে। এখন কোলোনোস্কোপি খুবই ভালো একটা পরীক্ষা। এর মাধ্যমে যেমন আমরা রোগ নির্ণয় করতে পারি, তাছাড়া পেশেন্টের কোনো সিমটম নাই, স্ক্রিনিং এর মাধ্যমে কোনো কোলন বা রেকটাল ক্যান্সারও আমরা ডায়াগনোসিস করতে পারি, অথবা সিনকোডাস লিশন যদি থাকে সেটাও বুঝতে পারি। যেমন মোস্ট অ্যাকুরেট অ্যান্ড ভার্সেটাইল ডায়াগনস্টিক টুল। ইট ডিটেক্টস synchronous neoplasm, endoluminal masses, polyp, ulcerative lesion, bleeding from lesion, এগুলি বোঝা যায়। যেমন কোলোনোস্কোপির ভিউটা এইরকম হবে। যখন আমাদের ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেল তখন আমাদের চিন্তা করতে হয় এই ক্যান্সারটা কোথাও ছড়াচ্ছে কিনা, স্টেজিং বলা হয়। আমি ইতিপূর্বে বললাম রেকটাল ক্যান্সার কিভাবে ছড়াতে পারে। লিমফ্যাটিক্সের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, ট্রান্সিলোমিক বা লুকাল স্প্রেড হতে পারে, লঙ্গিচুডিনাল হতে পারে, ট্রান্সভার্স হতে পারে, রেডিয়াল হতে পারে। কোথায় সেটা কি মিউকোসা ইনভলভমেন্ট করলো, সাবমিউকোসা, মাসেল, সেরোসা, এটা বোঝার জন্য লুকাল স্টেজিং করার জন্য এমআরআই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড করে আমরা লুকাল স্টেজিং করতে পারি, কিন্তু এটা যদি ক্যান্সারটা যদি প্রাথমিক অবস্থায় থাকে আর্লি, সেই ক্ষেত্রে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ডটা ভালো কাজ করে। কিন্তু পেশেন্টের যদি অবস্ট্রাকশন হয়ে যায়, অ্যাডভান্স হয়ে যায়, তাহলে দেখা যায় আল্ট্রাসাউন্ডের প্রুবি অ্যানাল ক্যানাল দিয়ে ঢুকানো যাবে না। সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন, চেস্ট করে লিভারে বা কোনো লিম্ফ নোডে ছড়াচ্ছে কিনা অথবা চেস্টে গেল কিনা সেটা বোঝা যায়। আল্ট্রাসোনোগ্রাম করেও বুঝতে পারি, চেস্ট এক্সরে করে। যদি সেটা দেখা যায় ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে গেছে বোনসে, ব্রেনে, সেই ক্ষেত্রে আমরা পেট স্ক্যান করি। স্টেজিং এর জন্য প্রত্যেক রোগীর ক্ষেত্রে এই সবগুলি পরীক্ষা করি না। এই ক্ষেত্রে আমাদের খুবই সচেতন হতে হবে। ধরা যাক একটা পেশেন্টকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে 4 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল বার্স একটা গ্রোথ পাচ্ছি। আমাদের কাজ হবে একটা প্রোক্টোস্কোপি করে বায়োপসি নেওয়া। বায়োপসি নিয়ে দেখা গেল এডিনোকার্সিনোমা আসছে। তখন আমি কি করব? একটা কোলোনোস্কোপি করব। কেন করব? আরো কোথাও লিশন আছে কিনা, সিনক্রোনাস, সেটা বোঝার জন্য। তারপর যেটা, এটা স্টেজিং এর জন্য কিছু ইনভেস্টিগেশন করব। যেমন লোকাল স্টেজিং আমরা এমআরআই অথবা এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড দিয়ে করতে পারি। এটার মাধ্যমে মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা, মাসেল লেয়ার, লোকাল লিম্ফ নোড বা মেজোরেক্টাল টিস্যু ইনভলভমেন্ট হচ্ছে কিনা সেটা ভালো বোঝা যায়। কিন্তু লিভারে মেটাস্টেসিস বা চেস্টে মেটাস্টেসিস, সেটার জন্য আমাদের সিটি স্ক্যান করতে হবে, চেস্ট এক্সরে করতে পারি। এবং কারো যদি অ্যাডভান্স হয়, আমরা প্রাইমারি খুঁজে পাচ্ছি না বা অন্য কোথাও মেটাস্টেসিস হচ্ছে কিনা সেটা বোঝার জন্য কোনো রোগীর ক্ষেত্রে পেট স্ক্যান করতে পারি। এখন ক্যান্সারটা কি আর্লি নাকি অ্যাডভান্স, সেটা আমরা কিভাবে স্টেজিং করি? স্টেজিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে টিএনএম স্টেজিংটা একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টেজিং। এই চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যদি সাবমিউকোসা পর্যন্ত থাকে, টি ফর টিউমার, লিম্ফ নোডের জন্য এবং মেটাস্টেসিস। যদি সাবমিউকোসা পর্যন্ত থাকে, যেটা আমরা অপারেশনের আগেও স্টেজিং করতে পারি,
এন্ডোলুমিনার আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই এর মাধ্যমে, মাসকুলার স্প্রোপ্রিয়া T2, T3 হচ্ছে পেরিকোলিক ফ্যাট অথবা সাবসেরোসা পর্যন্ত ইনভলভমেন্ট হবে। T4 বলা হয় ব্রিজ দ্য সেরোসা অর ডাইরেক্টলি ইনভলভ দ্য অ্যানাদার অর্গান। নোডাল যদি কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট না থাকে সিটি স্ক্যান এমআরআই করে বুঝি N0। যদি 1 থেকে 3টা লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে N1 এবং 4 থেকে বা তার চেয়ে বেশি হলে N2। মেটাস্টেসিস যদি লিভারে না থাকে তাহলে সিটি স্ক্যান আমরা নো মেটাস্টেসিস বলতে পারি, এবং যদি কোথাও থাকে মেটাস্টেসিস প্রেজেন্ট M1। এটা ছাড়াও আমরা স্টেজিং কিভাবে করি, এই ছবিটা যদি দেখা যায়, কারো যদি শুধু মিউকোসা থাকে দ্যাট মিন্স খুবই আর্লি পলিপ। এখন এটা যদি স্টেজ 1 মিউকোসা, সাব মিউকোসা, স্টেজ 2 হচ্ছে মাসেল ইনভলভ করে ফেললি আমরা স্টেজ 2, স্টেজ 3 বিয়ন্ড দ্য মাসেল লেয়ার সেরোস ইনভলভমেন্ট করে ফেলছে, স্টেজ 4 সেটা হচ্ছে স্প্রেডিং আদার অর্গানে যখন চলে যাবে। আমরা ক্যান্সারটা যদি পলিপ অবস্থায় ডায়াগনোসিস করতে পারি, পলিপটা যদি দেখা যায় প্যাডাঙ্কুলেটেড পলিপ হয় মানে একদম আর্লি স্টেজে, তখন দেখা যায় সিম্পল পলিপেক্টমি করে দিলে ক্যান্সারের প্রবণতা কমে যায়। এই স্টেজ 1-এ যদি থাকে আমরা লোকাল রিসেকশন করতে পারি অথবা TM ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি। কিন্তু স্টেজ 2, 3, 4-এ চলে গেলে আমাদের শুধু সার্জারি করলে হয় না, দেখা যায় বড় অপারেশন করতে হয়, কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন রকম চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। এখন কি কি টাইপের ক্যান্সার হয়? কমনলি হচ্ছে এডিনোকার্সিনোমা হতে পারে, এটা ছাড়াও লিম্ফোমা হতে পারে, কার্সিনয়েড টিউমার হতে পারে, সেকেন্ডারি মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, রেকটামে মেলানোমা নিয়েও প্রেজেন্ট করতে পারে। লো রেকটাল গ্রোথ, এখন অ্যানাল ক্যানাল যদি ইনভলভমেন্ট করে ফেলে, স্পিংটার যদি ইনভলভমেন্ট করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলতে হয়, যেটাকে আমরা বলি APER, অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম। কিন্তু যদি দেখা যায় অনেক দূরে থাকে সেই ক্ষেত্রে আমরা এন্টিরিয়র রিসেকশন করতে পারি। এখন সিটি স্ক্যান করে দেখা যায় রেকটামে এরকম একটা গ্রোথ থাকে। যারা MS পরীক্ষার্থী রয়েছেন অথবা FCPS তাদের ক্ষেত্রে দেখা যায় সিটি স্ক্যানের ফাইন্ডিংস দেওয়া হয়, তার ডায়াগনোসিস কি, ফার্দার ইনভেস্টিগেশন কি, এগুলি ওসপিতে বিভিন্ন রকম কোশ্চেন আসে, আপনারা এই জিনিসগুলি পড়বেন। রেকটাল ক্যান্সার লং কেস হিসেবেও আসে, লং কোশ্চেন হিসেবেও থাকে, কাজেই ওইগুলি আমাদের পড়ে নিতে হবে। এমআরআই এর ক্ষেত্রে আরো ভালো দেখা যাচ্ছে এটা মিউকোসা গ্রোথরা না সাব মিউকোসা সেরোস ইনভলভমেন্ট করে ফেলেছে। এন্ডোলুমিনার আল্ট্রাসাউন্ড কোনো গ্রোথ যদি থাকে এইরকম একটা হাইপিকিক লিশন বোঝা যায়। এটা হচ্ছে কোলোনোগ্রাফি। কারো যদি আমরা কোলোনোস্কোপি না করতে পারি, পেশেন্ট যদি ওল্ড ডেবিলেটেড পেশেন্ট হয়, এলডারলি পিপুল হয়, অথবা পেশেন্ট আনপ্রিপেয়ার্ড থাকে, আমাদের ডায়াগনোসিস ডাইলেমা আছে, সেই ক্ষেত্রে আমরা একটা 3 ডাইমেনশনাল ইমেজ যেটা হচ্ছে সিটি কোলোনোগ্রাফি অথবা ভার্চুয়াল কোলোনোস্কোপি বলা হয়, এটা করেও আমরা ক্যান্সার সম্পর্কে আইডিয়া থাকতে পারি। তাহলে ক্যান্সারের চিকিৎসা কি? আমরা সার্জন শুধু নিজে নিজে দিব? উত্তর হচ্ছে না। রেকটাম ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার, সব ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম। আপনাদের সচেতন করার জন্য বলছি, অনেক সময় দেখা যায় ক্যান্সারের রোগী যখন সার্জনের কাছে যায় তখন সার্জন মনে করে না আমার এই পেশেন্ট, আমি এটা চিকিৎসা করব। যখন রেডিওথেরাপিস্টের কাছে যায় উনি মনে করেন না আমার পেশেন্ট, আমি দেখব। অনেক ক্ষেত্রে রোগীরা সার্জারিকে ভয় পায়, তখন দেখা যায় অনেক রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিচ্ছেন। মোট কথা একা করা যাবে না, সেটা হবে ম্যালপ্রেক্সিস বা ইথিক্সের বাইরে। একটা ক্যান্সার পেশেন্টকে চিকিৎসা করতে হলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে সার্জন থাকবে, যারা মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছেন, মেডিকেল অনকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট রেডিওথেরাপি দিচ্ছেন অথবা কেমোথেরাপিটিক ড্রাগ। প্যাথোলজিস্ট বলবে, এটা প্যাথোলজি সম্পর্কে একটা আইডিয়া দিবে, ক্যান্সারটা কতটুকু এক্সটেন্ট হয়ে গিয়েছেন রেডিওলজিস্ট, এবং কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট আমাদের এই টিমের মধ্যে রাখতে হবে। কাজেই ক্যান্সারের চিকিৎসা করতে গেলে আমাদের সার্জন, মেডিকেল অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট এবং
ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্টের সমন্বয়ে মিটিং করতে হবে। ক্ষেত্র বিশেষে এটার মেম্বার সংখ্যা আরো বাড়াতে হয়, যেমন ডায়েটিশিয়ান, কারণ ক্যান্সার পরবর্তী তার খাবার দাবার কি হবে, কারো যদি ফিজিওথেরাপির প্রয়োজন হয় ফিজিওথেরাপিস্ট। এই ক্যান্সারের চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। তার ক্যান্সারের কথা শুনে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, তার সাইকোলজিস্টের দরকার, কাউন্সিলর দরকার, একটা অকুপেশনাল থেরাপি, বিভিন্ন রকম সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য কোনটা সুইটেবল। তার কি আগে সার্জারি করব, না আগে কেমোথেরাপি দিব, নাকি রেডিওথেরাপি দিব, এবং রুগীকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে তারপর তার চিকিৎসা শুরু করতে হবে। যেমন এমডিটি মিটিংস, এটা মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং। বহির্বিশ্বে বা উন্নত বিশ্বে এইভাবেই একটা ক্যান্সারের রোগী সম্পর্কে সবাই মিলে আলোচনা করে, তারপর সিদ্ধান্ত নেয়, তার প্ল্যানিং করে, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। যেমন কারো যদি গল ব্লাডারে পাথর হয়, কোলিসিস্টেক্টমি করে ফেললাম ল্যাপারোস্কোপিক্যালি, তার আর হবে না বা সম্ভাবনা নেই। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারটা কোন অপারেশনটা করলে ভালো হবে, আগে কি নিউএডজুভেন্ট থেরাপি দিতে হবে না দিতে হবে না, ক্যান্সারটার এক্সটেনশন কিরকম, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। এটি স্ট্যান্ডার্ড। যারা প্র্যাকটিস করছেন না এইভাবে, তাদেরকে আমি অনুরোধ করব আপনি অন্তত এভাবে শুরু করেন। আমরা সঠিক জিনিসটা শিখি, মানুষকে সঠিক চিকিৎসা দেব। আজকাল আমাদের দেশ থেকে অনেক রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে এটা শিখিয়ে দিয়ে যেতে পারি প্রপার ওয়ে অফ ট্রিটমেন্ট অফ এনি পেশেন্ট, তাহলে তারা সঠিক চিকিৎসাটা দিবে। আমাদের দেশ থেকে বাইরে রোগী যাবে না, আমাদেরও যেমন আয় হবে এবং আমাদের দেশের মুদ্রা আমাদের দেশেই থাকবে, আমাদের রোগীরা আমাদের উপর কনফিডেন্স পাবে। সব সময় আমাদের রোগীদের প্রতি সম্মান রাখতে হবে, মেডিকেল ইথিক্সও আমরা মেনটেন করব। এখন ট্রিটমেন্ট কি? ক্যান্সারের ট্রিটমেন্ট সার্জারি হতে পারে, কেমোথেরাপি হতে পারে, রেডিওথেরাপি হতে পারে। ইতিপূর্বে যেটা বললাম মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। টিম যদি সিদ্ধান্ত নেয় নিউএডজুভেন্ট কেমোথেরাপি আগে দিতে হবে, আগে দিবে, রেডিওথেরাপি হতে পারে। এটা সাধারণত লোকালি অ্যাডভান্স টিউমারের ক্ষেত্রে দেওয়া হয়, অথবা কেমোথেরাপি সার্জারি করি, আবার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দেওয়া হয়। এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট ডিপেন্ড করে এটা কোন স্টেজে রয়েছে। এটা কি স্টেজ 1, স্টেজ 2, 3, 4? এক একটা ট্রিটমেন্টে এক এক রকম চিকিৎসা। এর লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্সও লাগবে, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এক কথায় যদি বলি, স্টেজ 0 যদি থাকে আমরা এক্সিশন অথবা রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করতে পারি। স্টেজ 1 এর ক্ষেত্রেও, স্টেজ 2 এর ক্ষেত্রে রিসেকশন, অ্যানাস্টোমোসিস, কেমোথেরাপি, এই সমস্ত জিনিসগুলি এই যে মাল্টিডিসিপ্লিনারি টিম তারা বসে রোগীর আদ্যপান্ত রিপোর্ট দেখে ডিসিশন নেবে। তাহলে সার্জিক্যাল অপশন কি রয়েছে? রেকটাল পলিপ যদি থাকে তাহলে আমরা শুধু পলিপেক্টমি করব। অনেক সময় দেখা যায় প্যাডাঙ্কুলেটেড রেকটাল পলিপ থাকে এবং এটার যে পেডিক্যাল সেটা ফ্রি, তখন দেখা যায় আর্লি কেস আমরা ডায়াগনোসিস করতে পারলাম, পলিপেক্টমি করে দিলে আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। আবার লোকাল এক্সিশন করতে পারি, যেটাকে বলা হয় লোকাল ট্রান্সএনাল রিসেকশন, অর্থাৎ ক্যান্সারটা একটা সেসাইল ভ্যারাইটির পলিপ, যেটা ফুল থিকনেস ওয়ালটা আমরা রিমুভ করে ফেলি আর্লি ক্যান্সারের ক্ষেত্রে। তারপর ক্যান্সারটা যদি একটু উপরের দিকে হয় ট্রান্সএনাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি করি, তারপর এন্টেরিয়র লো এন্টেরিয়র রিসেকশন করি, প্রক্টেক্টমি উইথ কোলোঅ্যানাল অ্যানাস্টোমোসিস, অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন, পেলভিক এক্সেন্টারেশন, তারপর অ্যাডভান্স হয়ে গেলে ডাইভার্টিং কোলোস্টমি। যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট রয়েছেন তাদের বিভিন্নভাবে এই প্রশ্নগুলি আসতে পারে। অপশনস অফ সার্জিক্যাল অপশনস অফ রেকটাল কার্সিনোমা, সেই ব্যাপারে ডিটেলস আপনাদের লাগবে। এমবিবিএস এর ক্ষেত্রে এটার অপশনগুলি জানলেই হবে। এখন অপারেশনের পূর্বে আমাদের কি কি করতে হবে? রোগীর সাথে যদি আমরা এপিআর করি বা অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন করে, সেই ক্ষেত্রে পার্মানেন্ট স্টোমা করতে হয়, স্টোমা নিয়ে কাউন্সেলিং করতে হবে। পেশেন্টের এনিমিয়া কারেকশন,
বা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স থাকলে সেটা করে নিতে হবে, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করতে হবে, বাউল প্রিপারেশন নিতে হবে। যদিও বাউল প্রিপারেশন নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে, সে ব্যাপারে আরেকদিন আমরা আলোচনা করব। পেশেন্টকে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, প্রোফাইলেক্সিস দিতে হবে, অ্যান্টিবায়োটিক, ক্যাথেটার লাগানোর প্রয়োজন হতে পারে। এই সার্জিক্যাল অপশন আবার বিভিন্নভাবে আমরা করতে পারি। ওপেন অপারেশন করতে পারি, ল্যাপারোস্কোপিক করতে পারি, রোবোটিক সার্জারি করা হয়। অপারেশনের নামগুলি সবচেয়ে যেগুলো আমরা বেশি করে থাকি, অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম, টোটাল মেজোরেক্টাল এক্সিশন, এন্টোরিসেকশন করতে পারি, লো এন্টোরিসেকশন, হাই এন্টোরিসেকশন। এটা ডিপেন্ড করে ক্যান্সারটা কোথায়। যদি দেখা যায় রেকটামটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, যদি উপরের দিকে হয় তাহলে আমরা হাই এন্টোরিসেকশন করি, যদি মাঝখানে হয় লো এন্টোরিসেকশন, যদি ডেন্টেড লাইনের খুব কাছাকাছি হয় তাহলে আলট্রা লো এন্টোরিসেকশন। আবার যদি স্পিংটার ইনভলভমেন্ট করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম। এখন আমরা এপিইআর, অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম, আন্ডার গ্রাজুয়েট বা এমবিবিএস পরীক্ষার মধ্যে আমরা জিজ্ঞেস করি এপিইআর মানে কি, বলো কি কি জিনিস ফেলা হয়। দেখা যায় রেকটাম, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, অ্যানাস, অ্যানাল ক্যানাল, মেজর রেকটাম, এগুলি সব ফেলে দিয়ে এই এন্ডটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি এবং একটা স্টোমা, তখন এই পেটের মাধ্যমে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের মধ্যে তার পায়খানাগুলি জমা হয়। এর জন্য বলা হয় অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম এন্ড এনকোলোস্টমি। আজকে লেকচারটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, ক্যান্সার সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। সবার ধৈর্যচ্যুতি হচ্ছে কিনা জানি না, সবাই অন্তত কমেন্ট দিয়ে জানান। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমরা পরবর্তী ক্লাসগুলি যেটা নিব, আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও দিবেন। ভালো লাগলেও আপনারা কমেন্টে লিখবেন, বা খারাপ যদি লাগে বা কোনো আমাদের সংশোধনের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি প্রত্যাশা করি, যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলি ভালো হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে মনে করি। এই ক্ষেত্রে যে আমাদের যদি লো এন্টোরিসেকশন করতে হয়, আমাদের সার্জিক্যাল স্টেপলার ইউজ করি। অনেক সময় ওসপিতে কোশ্চেনগুলি দেওয়া হয়, এটা যেমন একটা লিনিয়ার স্টেপলার, এটা একটা সার্কুলার স্টেপলার, সেটা লো এন্টোরিসেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই স্টেপলারের মাধ্যমে যেমন কোলন, রেকটাম, এটার সাথে মাধ্যমে অ্যানাস্টোমোসিস হয়। তারপর ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে এন্টোরিসেকশন যখন করি, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে মোবিলাইজেশন অফ দ্য লেফট কোলন, স্প্লিনিক ফ্লেকচার, এটা করে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা অপারেশনটা করি। এখন আসেন রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি বলতে অনেক সময় বোঝা যায় আসলে রোবট অপারেশন করে, মানুষ করে না। আসলে ব্যাপারটা সেটা না, রোবটের সাহায্য নেওয়া হয়, মানুষই করে। যেমন এখানে সার্জন হচ্ছে, দেখেন পিছনে বসে আছে, আর এই পেশেন্ট যেটা, এই যে পেশেন্ট শুয়ে আছে, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মতো ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ছিদ্র করে পেটের মধ্যে ঢুকানো হচ্ছে। ওরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলি কোথায় কোনটা ঢুকাতে হবে সেটা করে ম্যানেজ করে, কিন্তু মূল কাজটা করছেন, সার্জারি করছেন এই পিছনে বসে। দিস ইজ রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারির সুবিধা হচ্ছে রোবোটিক যে আর্মগুলি রয়েছে এটা হচ্ছে যে কোনো দিকে ঘোরানো যায়, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, যেটা সুবিধা হয়। অনেক ক্ষেত্রে রক্ত কম যায় এবং সার্জারি গুলি ভালো হয়। রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে কি অপারেশন করি, এটা লো এন্ড রিসেকশন উইথ টিএমই। টিএমই দ্যাট মিনস টোটাল মেজোরেক্টাল এক্সিশন। আমরা শুধু ক্যান্সারটা ফেললে হবে না, এই ক্ষেত্রে আমাদের লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স, তার মানে যেখানে ক্যান্সার হয়েছে তার সাপ্লাইং ব্লাড ভেসেল, লিম্ফ নোড সবগুলি ফেলতে হবে। আমরা সাধারণত রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেসেলগুলি একদম ফ্লাশ লাইগেশন করা হয়, এই অংশগুলি পুরাটি ফেলে দিতে হয়। এবং ফেলে দেওয়ার পর স্পেসিমেনগুলি সাধারণত সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন। ক্যান্সার সার্জারির ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইদার কমপ্লিট করতে হবে অথবা ইনকমপ্লিট সার্জারির কোনো রুল নাই। আমাদের দেশে অনেকে দেখা যায় সার্জারিটা আসলে কমপ্লিট করলো না, একটু একটু ফেলে দিল, কিছু অংশ রয়ে গেল। যখন বলা হলো এটা ফেলছেন না কেন, তখন সে হয়তো বলে না, থেরাপি দিলে কমে যাবে। আসলে এরকম কোনো স্কোপ নাই। ক্যান্সার সার্জারিতে যথেষ্ট সময় নিয়ে কোনো লিম্ফ নোড যেন না থাকে, সম্পূর্ণ ক্যান্সারটা আমাদের রিমুভ করতে হবে। যদি না করি তার আউটকাম খুব খারাপ, দেখা যাবে আর্লি রিকারেন্স হবে। এবং আদার প্রসিডিউর কি কি করতে পারি,
পেশেন্ট যদি অপারেশন করতে আনফিট হয়, অথবা পেশেন্ট অ্যাডভান্স কেস হয়ে যায়, অথবা চতুর্দিকে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা লেজার ডিস্ট্রাকশন, ট্রান্সএনাল এক্সিশন, ইন্টারস্টিশিয়াল রেডিয়েশন দিতে পারি। পেলিয়েটিভ মেথডের মধ্যে পেলভিক এক্সেন্টারেশন, যদি তার ইউটেরাস বা প্রোস্টেট এগুলি ইনভলভ হয়েছে, আমরা সমস্ত জিনিসগুলি ফেলে দেই। হিস্টেরেক্টমি করতে হয় ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। এবং ফলো আপও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশন হয়ে গেল শেষ সেটা না, এর জন্য আমাদের টিউমার বোর্ড করতে হবে, তার কেমোথেরাপি লাগবে, রেডিওথেরাপি লাগতে পারে, তাকে আমরা কোলোনোস্কোপি করে করে আবার কোনো সিনক্রোনাস লিশন হচ্ছে কিনা। সিনক্রোনাস লিশন বলা হয় এট এ টাইমে 6 মাসের মধ্যে যদি 2 জায়গায় লিশন থাকে। মেটাক্রোনাস দেখা যায় 6 মাস গেল তারপরে আবার কোনো লিশন হচ্ছে। কার্সিনোমোনিক অ্যান্টিজেন দেখে মেজারমেন্ট করে ক্যান্সারটা যদি দেখা যায় এটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো ক্যান্সারটা রিকারেন্স হচ্ছে। আল্ট্রাসোনোসিটি করে বুঝতে পারি। ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে আমি বলবো, ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারি যদি স্ক্রিন করি। কারো যদি দেখা যায় একটা পলিপ থাকলো, ওই স্ক্রিনিং করে আইডেন্টিফাই করে কোলোনোস্কোপি করে পলিপেক্টমি করলাম, ঠিক হয়ে যাবে। আমরা যদি হেলদি লাইফ লিড করি, প্রচুর পরিমাণে পানি শাকসবজি খাই, রেড মিট অ্যাভয়েড করি, দেহের ওজন ঠিক রাখি, তাহলেও ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো। আর অ্যালকোহল পরিহার করি, ধূমপান পরিহার করি। সবশেষে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি এক্সিস মেডিকেল স্কুলকে একটা ধন্যবাদ দিতে চাই। তাদের জন্য আজকে আমরা একাডেমিক ডিসকাশনটা সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। এক্সিস মেডিকেল স্কুলের উত্তরোত্তর কল্যাণ কামনা করি। এই বলে আমি আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট সোমবার আবার একই টাইমে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন অন্য আরেকটা টপিকের উপর। অবশ্যই আপনার ভালো লাগলে এটা শেয়ার করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন, যেন আমরা ক্লাসগুলি আরো ভালো নিতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই করোনা থেকে মুক্ত থাকেন সেই দোয়া করে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।